আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার জঙ্গলে ঘেরা ভয়ানক এক নির্জন বাড়িতে রোগীর দেখাশোনা করতে গিয়ে ফেঁসে যায় নার্স মিলা। রোগীর মৃত্যুর পর একের পর এক সেখানে ঘটতে থাকে ভয়ানক সব ঘটনা। অন্ধকার পুরনো স্যাঁতস্যাঁতে এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছিল এক ভয়ানক পচং। মাঝে মাঝে রোগীর লাশও গায়েব হয়ে যাচ্ছিল। সে চাইলেও এই বাড়ি থেকে পালাতে পারছিল না। ছোট্ট এক বাচ্চা মেয়ের সাথে এই ভয়ানক বাড়িতে আটকে পড়েছিল সে। তবে সে তো জানতই না যে তাকে এখানে আনা, সেই সাথে এই সকল ভয়ানক ঘটনার পেছনে রয়েছে আরো ভয়ঙ্কর কোনো রহস্য, যা মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণাদায়ক। তো চলুন এই রহস্যের কোনো স্পয়লার না দিয়ে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। ইন্দোনেশিয়ান এই ইসলামিক গল্পের নাম জাগা পচং। গল্পের শুরুতে আমরা একটা হসপিটালের দৃশ্য দেখতে পাই, যেখানে অসুস্থ হুইলচেয়ারে থাকা একটা বাচ্চা মেয়ের হাত থেকে পুতুল পড়ে যায়। এই বাচ্চা মেয়েটিকে নিয়ে যাচ্ছিল মিলা নামক একজন নার্স। সে বাচ্চা মেয়েটির কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। মেয়েটির নাম ছিল তিউই, যাকে নিয়ে মিলা দ্রুত রুমে চলে যায়, কেননা তিউয়ের শরীর খারাপ হয়ে এসেছিল। সময়ের সাথে সাথে সে অনেক দুর্বল হয়ে পড়ছে, যে ব্যাপারটা নিয়ে মিলা অনেক বেশি চিন্তিত ছিল। তাকে রেস্ট করতে বলে সে তাকে শুইয়ে দেয়। আজকের মতো মিলার ডিউটি শেষ। এরপর মিলার ফ্রেন্ড ইন্দা ডিউটিতে আসবে, তাই সে এখানে তিউইকে নিজের খেয়াল রাখতে বলে। সে যখন চলে যাচ্ছিল তখন তিউই তার হাত স্পর্শ করে এবং খুবই করুণ চোখে তার দিকে দেখতে থাকে। তিউইর এই অসুস্থতা নিয়ে মিলার অনেক বেশি খারাপ লাগতো, তাই তো সে এখানে তিউইকে আশ্বস্ত করে যাওয়ার সময় ইন্দাকে বলে বিশেষভাবে তিউইর দিকে খেয়াল রাখতে, কেননা সে আরো বেশি দুর্বল হয়ে পড়েছে। ইন্দার এখন এখানে ডিউটি ছিল, সে সবকিছু বুঝে পড়ে নিচ্ছিল। এমন সময় সেখানে একটা বিশেষ পাখির ডাক শোনা যায়। ইন্দোনেশিয়ায় কোনো বাড়িতে এই পাখির ডাক শোনা মানে হলো এই বাড়িতে কারোর মৃত্যু হতে চলেছে, যেটা শুনে মিলার তিউইকে নিয়ে চিন্তা হতে থাকে। তাই সে আবারও ইন্দাকে বলে যে তিউইর দিকে খেয়াল রাখতে। এরপর সে ওয়াশরুমে চলে যায় এবং কাপড় পরিবর্তন করে ফ্রেশ হয়ে নেয়। সে হসপিটাল থেকে চলে যেতে যাচ্ছিল, এমন সময় একজন নার্সকে দৌড়ে তিউইর ঘরের দিকে যেতে দেখতে পায়। তার ভীষণ চিন্তা হয়ে ওঠে। সব নার্সরা সেদিকে দৌড়ে যাচ্ছিল, তাই তো মিলাও এখানে নিজেকে ধরে রাখতে পারে না। সে ওই রুমের সামনে গিয়ে দেখতে পায় নার্সরা তিউইর বিছানার কাছে দাঁড়িয়ে আছে, আর একটু পরেই তার সামনেই তিউইর মুখ ঢেকে দেওয়া হয়। এর মানে তিউই আর বেঁচে নেই। এতটুকু বাচ্চার এই করুণ মৃত্যুতে মিলার ভীষণ খারাপ লাগে। সে সেখান থেকে চলে যাচ্ছিল, এমন সময় এই হসপিটালের ম্যানেজার তার কাছে আসে এবং তাকে ডেকে বলে যে এখনই তাকে একজন পেশেন্টের বাড়িতে যেতে হবে। মাত্রই কল দেওয়া হয়েছে এবং তাকে এটা করতে হবে। এই কথা শুনে মিলা একটু অবাক হয়, কেননা হসপিটালে আরো অনেক নার্স ছিল এবং তার ডিউটি টাইমও শেষ হয়ে গিয়েছিল। তবুও ম্যানেজার এখানে তাকে জোর দিয়ে বলে যে সেখানে খুব একটা কাজ নেই, ক্যানোলা চেঞ্জ করতে হবে এবং একটা ইনজেকশন পুশ করতে হবে। সবকিছু এই ব্যাগে দেওয়া আছে। সে যেন দ্রুত কাজটি সেরে নেয়। ফলে বাধ্য হয়ে মিলারও সেদিকেই যেতে হয়। তবে ওই পেশেন্টের বাড়িতে যাওয়ার জন্য সে যখন গাড়িতে গিয়ে বসে গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করে, তখন সেই গাড়ি কিছুতেই স্টার্ট নিচ্ছিল না, যেন প্রকৃতি তাকে ইশারা দিচ্ছিল ওই বাড়িতে না যেতে। তবে মিলা এই ব্যাপারে গ্রাহ্য না করে তখনই সেখান থেকে রওনা দেয়। বাড়িটা বেশ ভেতরের দিকে ছিল, সেই সাথে হসপিটাল থেকে বেশ দূরেও, যে কারণে জঙ্গলের পথ ধরে এইভাবে গাড়ি চালিয়ে যেতে যেতে প্রায় সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যার পর রাত গড়িয়ে আসলে সে সেই বাড়ির সামনে গিয়ে পৌঁছায়। গেটটি বন্ধ ছিল এবং সেটা খুলে দেওয়ার জন্য সেখানে কেউই ছিল না, যে কারণে মিলা নিজেই গাড়ি থেকে নেমে গেটটা খুলে আর এরপর গাড়ি চালিয়ে ভেতরে প্রবেশ করে। বাড়িটি বিশাল জায়গা জুড়ে ছিল। সে ভেতরে গিয়ে গাড়িটিকে মেন বাড়ির সামনে রেখে দরজার সামনে যায় এবং সেখানেই নক করতে থাকে। তখন ভেতর থেকে রাদিত নামক একজন লোক এসে দরজা খোলে। মিলা নিজের পরিচয় দেয় এবং জানায় যে সে তার মায়ের জন্য চিকিৎসা করতে এসেছে। তখন রাদিত একটা দুঃসংবাদ দেয়, কিছুক্ষণ আগেই তার মা মারা গিয়েছে। যা শুনে মিলা দুঃখ প্রকাশ করে এবং রাদিতকে জিজ্ঞাসা করে এরপরও মিলার কোনো রকম সাহায্য তার লাগবে কিনা। রাদিত না বললে মিলা সেখান থেকে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। তবে ওই বাড়ি থেকে বের হওয়ার আগেই গাড়িটি বন্ধ হয়ে যায়, সেটা কিছুতেই স্টার্ট নিচ্ছিল না। মিলা অনেক চেষ্টা করছিল, এমন সময় সেখানে রাদিত আসে এবং মিলাকে বলে বনেটটি খুলে দিতে। সে এখানে মিলার গাড়িটি ঠিক করে দেয়। সাথে সাথে মিলার গাড়িটিও স্টার্ট হয়ে যায়।
ফলে মিলা খুশি হয়ে রাদিতকে ধন্যবাদ জানায়। তখনই রাদিত তার কাছে একটা সাহায্য চেয়ে বসে। মিলা কনফিউজড হয়ে যায়। রাদিত মিলাকে নিয়ে বাড়ির ভেতরে যায়। বাড়িটা বেশ স্যাঁতস্যাঁতে অন্ধকারাচ্ছন্ন ছিল, সেই সাথে সব জিনিসপত্র বেশ পুরনো দিনের। এই সব কিছু দেখতে দেখতে রাদিতের পিছু পিছু মিলা চলে যায় উপরের ঘরে, যে ঘরে ছিল রাদিতের মায়ের লাশ, যে কিনা কিছুক্ষণ আগেই মারা গিয়েছে। রাদিত মিলাকে জানায় যে ইনি তার জন্মদাত্রী মা নয়, ইনি তার সৎমা, আর এই কারণে রাদিত তার গোসল করাতে পারবে না। মিলাকেই সে তার মা সুলাস্ত্রীর জানাজার গোসল করাতে বলে। সকাল 5টার মধ্যেই তার পরিবারের সবাই চলে আসবে, তারপর দাফন করা হবে। তাই ওই পর্যন্ত তাকে ঠিকঠাক রাখার জন্য গোসলটা করানো প্রয়োজন। মিলা তার এই কথায় রাজি হয়ে গেলে রাদিত তাকে একটা কাফনের কাপড় দেয়। এই কাফনের কাপড়টি পুরানো ছিল। রাদিত জানায় তার মা অনেকদিন আগে থেকে এই কাফনের কাপড়টি গুছিয়ে রেখেছে, মৃত্যুর পর সে এটিই তাকে পরানো হোক এটা চায়। ব্যাপারটা শুনে মিলা একটু অবাক হলেও মেনে নেয়। এরপর সে সুলাস্ত্রীকে গোসল করায়। গোসল করিয়ে সে তাকে ওই কাফনের কাপড়টি পরিয়ে দেয়। নিয়ম মাফিক সে সবকিছু করছিল, আর এই সব কিছু সেখানে বসে দেখছিল রাদিত। লাশের নাকে তুলো দেওয়ার পর কাজ শেষ হয়ে যায় মিলার, আর এরপর সে তার উপরে রাখা ব্যাগটি আনতে যায়। সে যখন ব্যাগটি নিয়ে নিচে এসে বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখনই রাদিতের কাছে একটা কল আসে, যেখানে শুনে মনে হচ্ছিল তাকে কেউ একজন দেখা করার জন্য ডাকছে। রাদিত তাকে হ্যাঁ বলার পর সে মিলাকে গিয়ে রিকোয়েস্ট করে তার জন্য কিছুক্ষণ এই বাড়িতে অপেক্ষা করতে পারবে কিনা। মিলা এই কথা শুনে একটু অবাক হয়। তখন রাদিত জানায় যে তার মাকে যেখানে কবর দেওয়া হবে সেই স্থানের একজন লোক তাকে ডেকেছে কথা বলার জন্য, যাতে করে আগামীকালে তার মায়ের কবর দেওয়া যায়। তখনই মিলা দেখতে পায় উপরের ফ্লোরে একটা বাচ্চা মেয়েকে, যার নাম ছিল লিয়া। লিয়ার পায়ে সমস্যা ছিল। রাদিত যদি এখন বাড়ি থেকে বের হয় এবং বাড়িতে আর কেউ না থাকে, তাহলে ছোট্ট লিয়া ভয় পাবে। এছাড়া লাশকেও এইভাবে একা রেখে যাওয়া উচিত না। এ কারণেই রাদিত মিলাকে রিকোয়েস্ট করে। মিলা এই ব্যাপারে একটু সংকোচ বোধ করলেও ফাইনালি সে রাজি হয়, যে কারণে রাদিত নিশ্চিন্তে বের হতে পারে। ফলে এখন এই বড় বাড়িতে মিলা এবং লিয়া দুজনই একা হয়ে পড়ে। এরই সাথে ছিল সুলাস্ত্রীর লাশ। মিলা ভেতরে চলে যায় এবং দরজা আটকে দেয়। বাড়ির এই পরিবেশ, অন্ধকারাচ্ছন্নতা, সেই সাথে পুরনো সব জিনিসপত্র, এই সব কিছু অলরেডি একটা ভুতুরে মহল ক্রিয়েট করেছিল। মিলা এখানে সুলাস্ত্রীর বিশাল বড় একটা ছবির সামনে গিয়ে দাঁড়ায় এবং সুলাস্ত্রীকে দেখতে থাকে। বয়সকালে সে খুব সুন্দরী একজন নারী ছিল। সেই সাথে সেখানে সুলাস্ত্রীর সাথে তার হাজবেন্ড সুতিস্নার ছবি ছিল। রাদিতের কাছ থেকে সে শুনেছে কিছুদিন আগেই তার বাবা মারা গিয়েছে। সুলাস্ত্রী এবং সুতিস্নার ছবি দেখে মিলার কাছে বেশ ভালোই লাগে। এরই মাঝে এমন একটা ঘটনা ঘটে যার কারণে মিলা একদমই ভয় পেয়ে যায়। সুলাস্ত্রীর এক নাকের তুলা নিচে পড়ে গিয়েছিল। মিলা এর কারণ বুঝতে পারছিল না, তাই সে দ্রুত গিয়ে সুলাস্ত্রীর নাকে ওই তুলার টুকরোটি দিয়ে দেয়। আর এরপর সে রান্নাঘরে চলে আসে। সেখানে সে গিয়েছিল হাত ধুতে। হাত ধোয়ার পর সে বাইরে কিছু শব্দ শুনতে পায়। রান্নাঘর থেকে বের হয়ে এসে বুঝতে পারে এই শব্দটি উপরের কোনো ঘর থেকে আসছে। তাই তো সে একটু সাহস করে আস্তে আস্তে করে উপরে উঠতে যায়। সে ভালো করেই জানতো উপরে রাদিতের মেয়ে লিয়া একা রয়েছে, তাই তো তার লিয়ার জন্য চিন্তা হচ্ছিল। সে সোজা চলে যায় লিয়ার ঘরের সামনে। সেখানে কান পাততেই সে বুঝতে পারে আওয়াজটা ভেতর থেকে আসছে। সে প্রথমে লিয়াকে একটু ডাকার চেষ্টা করে, তবে লিয়ার কোনো সাড়া শব্দই পাওয়া যাচ্ছিল না, যে কারণে এবার সে আস্তে আস্তে করে কাপা হাতে দরজাটি খোলে। ভেতরে গিয়ে সে চারিপাশটা চেক করে। সেখানে কোথাও লিয়া ছিলই না। লিয়া কেন? সেখানে তো কেউই ছিল না। ফলে সে একটু অবাক হয় এটা ভেবে যে এই ঘর থেকে তাহলে আওয়াজ করছিল কে। যাই হোক, এখন সে ওই ঘর থেকে বেরিয়ে আসবে, ঠিক তখনই সে দরজার কাছে লিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সে যেন কেঁপে ওঠে লিয়াকে এখানে দেখে। সে লিয়ার সাথে কথা বলতে চাইলে লিয়া তাকে ইগনোর করে হাঁটতে আরম্ভ করে। তার পায়ের এই সমস্যা দেখে মিলার ভীষণ খারাপ লাগে। এমনিতেই সে বাচ্চাদের নার্স ছিল, এর উপর আবার তার আদরের তিউই আজ মারা গিয়েছে, যে কারণে সে অনেক বেশি ইমোশনালও ছিল। সেইখানে লিয়ার নাম ধরে ডাক দিলে লিয়া দাঁড়িয়ে পড়ে। তখন মিলা নিজের পরিচয় দেয় যে সে তার দাদি সুলাস্ত্রীর নার্স, যে কিনা তার লাশের খেয়াল রাখার জন্য এখানে অপেক্ষা করছে।
এই কথা বলে সে লিয়ার দিকে হাত বাড়িয়ে দেয়। লিয়াও তার সাথে হাত মিলায়। বাচ্চাটিকে দেখে একটু অসুস্থ বলেই মনে হচ্ছিল। মিলা তাকে প্রশ্ন করে যে লিয়া তার সাথে নিচে গিয়ে অপেক্ষা করতে চায় কিনা। তবে লিয়া এই কথার কোনো উত্তর দেয় না, বরং সে তার হাত ছেড়ে নিজের ঘরের দিকে এগিয়ে যায়, যেন সে বলতে চাইছিল যে সে এখান থেকে কোথাও যাবে না। মিলাও তার এই ব্যাপারটা বুঝতে পারে। সে নিচে আসতে যাচ্ছিল, এমন সময় সে নিচ থেকে কিছু আওয়াজ শুনতে পায়। তার মনে হচ্ছিল রাদিত হয়তোবা ফিরে এসেছে, তাই সে তাকে ডাকতে আরম্ভ করে। এমন সময় নিচে থাকা মিউজিক প্লেয়ারে একটা পুরনো দিনের গান বাজতে আরম্ভ করে। মিলা কয়েকবার রাদিতকে ডাকে, তবে নিচে তো রাদিতকে দেখা যাচ্ছিল না। তাহলে এই মিউজিক প্লেয়ারটা কে চালু করলো? এই ব্যাপারটা নিয়ে মিলা এবার ভয় পাচ্ছিল বটে। তাই তো নিচে এসে সে প্রথমেই মিউজিক প্লেয়ারের কাছে যায় এবং সেটা বন্ধ করে দেয়। একটা লাশ এবং ছোট বাচ্চার সাথে একটা ফাঁকা বাড়িতে এমন পরিবেশে একা থাকা এতটাও সহজ ছিল না। চারপাশটা একটা ভুতুড়ে মহলে পরিণত হয়েছিল। পাশেই ছিল সুলাশ্রীর লাশ। আর অবাক করা বিষয় হলো তার নাকের ওই একই পাশে তুলাটা আবারও নিচে পড়া ছিল। শুধুমাত্র তাই নয়, তার কাফনের মাথার পাশের যে কিট সেটাও খোলা ছিল। এই ঘটনা দেখে মিলা এবার অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। তবে লাশকে এইভাবে তো সে ফেলে রেখে দিতেও পারবে না, যে কারণে সে একটু সাহস করে আবারও মাথার পাশের কাফনের কাপড়টা বেঁধে দেয়। তার এত বেশি ভয় লাগছিল যে সে লাশের দিকে তাকাতে পর্যন্ত ভয় পাচ্ছিল। কোনো মতে মাথার পাশের কাফনটা বেঁধে এরপর সে আস্তে আস্তে করে তুলোটা হাতে তুলে নেয় এবং সেটা লাশের নাকে দিতেই সে যেন হাঁপ ছেড়ে বাঁচে। তার যেন ভয়ে দম বন্ধ হয়ে আসছিল। এমন পরিস্থিতিতে সে এর আগে কখনোই পড়েনি। একটু সময় স্বস্তির পরই শোনা যায় এক বিকট চিৎকার, যা উপরতলা থেকে ভেসে এসেছিল। ফলে মিলা চিন্তিত হয়ে পড়ে লিয়াকে নিয়ে। সে যখন সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিল তখন আবারও লিয়ার গলার চিৎকার শোনা যায়। ফলে সে তড়িঘড়ি করে পৌঁছায় লিয়ার ঘরের সামনে। দরজা খুলে সে ভেতরে লিয়াকে খুঁজে পায় না। সে তাকে বারবার ডাকতে থাকে। তখনই বিছানার নিচে থেকে লিয়ার জোরে জোরে নিঃশ্বাসের শব্দ শোনা যায়। মিলা নিচে তাকাতেই দেখতে পায় লিয়া ভয়ে কাচুমাচু হয়ে খাটের নিচে লুকিয়ে আছে। কি হয়েছে জিজ্ঞাসা করতেই লিয়া তার পেছনে ইশারা করে। পেছনে ঘুরতেই সে আলমারির ভেতর থেকে কিছু একটার শব্দ শুনতে পায়। মিলা সাহস করে ওই আলমারির দিকে এগিয়ে যায়। অন্যদিকে লিয়া বিছানার নিচে থেকে ভয়ে কাঁপছিল। মিলা সাহস করে আলমারির দরজা খুলতেই দেখতে পায় ভেতরে তো সবকিছু স্বাভাবিক। কোনো রকম আওয়াজ এর পরে আর শোনা যাচ্ছিল না। ফলে সে মনে করে হয়তোবা ভেতরে কোনো পোকামাকড় ছিল যা এই আওয়াজ করছিল, এবং মিলা দরজা খুলতেই সেটা হয়তোবা চলে গিয়েছে। তাই তো সে এবার লিয়ার কাছে যায় এবং তাকে নিশ্চিন্তে বেরিয়ে আসতে বলে। লিয়াও তার কথা শুনে বিছানার নিচ থেকে বেরিয়ে আসে। মিলা তাকে সামলে নেয়। তবে লিয়া উঠে দাঁড়াতেই আরও এক বিপদ দেখা দেয়। লিয়ার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। মিলা বুঝতে পারছিল না সে কি করবে। তখন লিয়া সামনের দিকে ইশারা করে। মিলা দেখতে পায় ড্রেসিং টেবিলের একটা ড্রয়ারের ভেতরে রয়েছে লিয়ার শ্বাসকষ্টের ঔষধ, অর্থাৎ ইনহেলার। মিলা সেটা দ্রুত নিয়ে যায় এবং লিয়াকে দেয়, যার ফলে লিয়া একটু স্বস্তি পায়। আর এরপর মিলা তাকে বিছানায় আস্তে আস্তে করে শুইয়ে দেয় এবং রেস্ট নিতে বলে। বাচ্চা লিয়ার এত অসুস্থতা দেখে মিলার অনেক বেশি খারাপ লাগছিল। তবে তার করার মতো কিছু ছিল না। লিয়ার বাবা না আসা পর্যন্ত সে কোনো কিছুই করতে পারছিল না। তাই তো সে লিয়াকেই কোনো কিছু চিন্তা না করে এখানে ঘুমাতে বলে এবং এই সময়টা সে তার পাশে বসে থেকে তাকে পাহারা দিবে বলেই ঠিক করে। বাচ্চা মেয়েটিকে কোলের কাছে নিয়ে মিলা বসেছিল। লিয়া ঘুমিয়ে পড়ে এবং এইভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কিছুক্ষণ পর পানির তৃষ্ণা পাওয়ায় মিলা নিচে যায়। নিচে রান্নাঘরে গিয়ে সে ফ্রিজ থেকে পানির বোতল বের করে পানি পান করবে। ঠিক তখনই সে আবারও কিছু আওয়াজ শুনতে পায়। সেইটা দেখার জন্য বাইরে আসতে লাগলে আমরা তার পেছনে পর্দার কাছে একটা পচংকে দেখতে পাই, যেটা লক্ষ্য না করে মিলা বাইরে চলে যায় এবং দেখতে পাই সুলাশ্রীর লাশ তো একদম ঠিকঠাকভাবেই আছে। তখনই আবারও সিঁড়িঘর থেকে আওয়াজ আসতে থাকে। মিলা চিন্তিত হয়ে পড়ে এবং ঘাবড়ে গিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে। সিঁড়ির কাছে যেতেই সে দেখতে পায় সেখানে কেউ একজন পর্দার পেছনে দাঁড়িয়ে আছে। মিলার ভীষণ ভয় লাগছিল, তবুও সে সাহস করে সেদিকে এগিয়ে যায় পেছনে কে আছে লোকটিকে দেখার জন্য। পর্দা সরাতেই সেখানে কাউকেই দেখা যায় না।
মিলা এটা দেখে হতবাক হয়ে গিয়েছিল। এমন সময় আচমকা পেছন থেকে মিলাকে কেউ ডাক দেয়, তবে পিছে তো কেউই ছিল না। মিলার ভয় লাগছিল। এমন সময় হঠাৎ করে তার পেছনে আমরা ওই ভয়ঙ্কর পচংকে দেখতে পাই। এটাই হয়তোবা এতক্ষণ পর্দার পেছনে দাঁড়িয়েছিল। মিলা অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল এবং আস্তে আস্তে করে উপরের দিকে উঠছিল। সে তো এই পচংকে খেয়ালই করে না, তবে ওই পচংটি ভয়ানকভাবে তার দিকেই তাকিয়েছিল। সে কোনোভাবে সাহস করে সিঁড়ি দিয়ে উপরের ফ্লোরে উঠতেই আচমকা তার উপর কেউ যেন হামলা করে। ঘুম ভেঙে যায় মিলার। হ্যাঁ, এতক্ষণ যাবৎ সে লিয়ার পাশে বসে এই ভয়ানক স্বপ্ন দেখছিল। সেই স্বপ্ন দেখে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। এমন সময় সে লক্ষ্য করে তার পাশে লিয়া নেই। লিয়াকে তো সে তার পাশেই ঘুমিয়ে রেখেছিল। সে কোথায় যাবে? ফলে মিলা অনেক চিন্তিত হয়ে পড়ে এবং তখনই তাকে খুঁজতে আরম্ভ করে। রুম থেকে বের হতেই সে দেখতে পায় লিয়া একা একা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, তাও আবার দৌড়ে, কোনো রকম লাঠিতে ভর দেওয়া ছাড়া। যা দেখে মিলা আরো বেশি অবাক হয়ে যায়। সে তার পিছু করতে থাকে, তবে সে নিচে গিয়ে দেখতে পায় সেখানে তো কেউই নেই। লিয়াকে সে কোথাও খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই সে দেখতে পায় বাড়ি থেকে বাইরে যাওয়ার দরজাটি খোলা রয়েছে। সে তো এটা আটকে দিয়েছিল। ফলে তার মনে হয় লিয়া হয়তো বা বাইরে চলে গিয়েছে। তাই সে বাইরে গিয়ে লিয়াকে খুঁজতে থাকে। এক পর্যায়ে সে দেখতে পায় নিচে লিয়ার লাঠিটি পড়ে আছে, যেটায় ভর করে লিয়া হাঁটে। ফলে মিলা এবার ঘাবড়ে যায় এবং উপরের দিকে তাকাতেই সে দেখতে পায় লিয়া রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে। সে তার ব্যালকনির রেলিংয়ের উপর ছিল। মনে হচ্ছিল এখনই হয়তোবা সে নিজেকে শেষ করে দিবে। এদিকে তার পায়ে সমস্যা হওয়ার পরও সে সেখানে কিভাবে দাঁড়িয়ে আছে? হতে পারে এর পেছনেও রয়েছে ওই ভয়ানক শক্তির হাত। তবে মিলার তো এত কিছু ভাবার সময় নেই। সে দৌড়ে ভেতরে চলে যায় এবং দ্রুত সিঁড়িতে উঠে যখনই সে দেখতে পায় লিয়া এখনো ওখানে দাঁড়িয়ে আছে, তখনই যেন একটু হাঁপ ছেড়ে বাঁচে। সে লিয়াকে কোনো মতে ধরে রেলিংয়ের উপর থেকে নামিয়ে নেয়। বাচ্চা মেয়েটিকে সে বাঁচিয়ে নিয়েছিল। সে বুঝতে পেরেছিল এই বাড়িতে সমস্যা আছে, তাই তো সে এবার লিয়াকে কাঁধে তুলে নেয়। সে তাকে নিয়ে বাড়ির বাইরে চলে যেতে চাইছিল। এমন সময় বাড়িতে থাকা টেলিফোনটি বেজে ওঠে। মিলা জানতে চাইছিল কে ফোন করেছে। হতে পারে এটা লিয়ার বাবা রাদিত। তাই তো সে লিয়াকে সেখানে বসিয়ে দেয় এবং ফোনটি রিসিভ করে। দেখা যায় সত্যি রাদিত কল করেছে। সে মিলাকে জানায় যে সে এখনো পর্যন্ত নিজের গন্তব্যে পৌঁছাতে পারেনি, আর তার মনেও হচ্ছে না যে সে খুব দ্রুত বাড়িতে ফিরতে পারবে। এ কারণে সে মিলাকে চলে যেতে বলে। সে আর মিলাকে আটকে রাখতে চাইছিল না। মিলা বলে সে কখনোই লিয়াকে একা ফেলে রেখে যেতে পারবে না। সে এটাও জানায় যে এই বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে, যার উত্তরে রাদিত বলে লিয়ার একা থাকার অভ্যাস আছে, তাই তাকে নিয়ে চিন্তা করার দরকার নেই। বাবার মুখে ছোট্ট মেয়েটির ব্যাপারে এমন কথা শুনে মিলা একটু অবাক হয়। তাই তো কথা না বাড়িয়ে সে ফোনটি রেখে দেয় এবং ভাবতে থাকে তার কি করা উচিত। তারও কি লিয়ার বাবার মতো করে তাকে এইভাবে বিপদে ফেলে রেখে বের হয়ে যাওয়া উচিত? তখনই তার লিয়ার দিকে চোখ পড়ে। এই নিষ্পাপ মেয়েটিকে দেখে তার মন গলে যায়। সে তার পাশে গিয়ে বসে এবং তার হাতে স্পর্শ করতেই মিলা হতবাক হয়ে যায়। তার পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছে, যেটা বেশ অস্বাভাবিক ছিল। মিলার লিয়াকে নিয়ে চিন্তা হচ্ছিল, তাই তো সে তাকে নিয়ে রান্নাঘরে চলে যায় এবং তাকে একটা বিশেষ হার্বাল টি বানিয়ে দেয়, যেটা পান করে তার একটু ভালো লাগে। এরপর মিলা লিয়াকে প্রশ্ন করে যে সে ব্যালকনির রেলিংয়ের উপর কি করছিল, তাকে কি কেউ সেখানে নিয়ে গিয়েছিল? এই কথার কোনো উত্তর না দিয়ে লিয়া ভয় পেয়ে তার দিকে তাকিয়ে থাকে। মিলা থেকে জিজ্ঞাসা করে কে তাকে সেখানে নিয়ে গিয়েছিল। এমন সময় বাইরে থেকে শব্দ ভেসে আসে, যা শুনে মিলা এবার লিয়াকে জিজ্ঞাসা করে সে কি এই শব্দ এর আগেও শুনেছে। লিয়া এবারও কোনো উত্তর দেয় না, বরং সে বাইরের দিকে তাকিয়ে থাকে। যা দেখে এবার মিলা বাইরে চলে আসে। রান্নাঘর থেকে বের হতেই সে আবারও ওই আওয়াজ শুনতে পায়। সে ওই আওয়াজটি ফলো করতে করতে একটা ঘরের দরজার সামনে চলে আসে। এই ঘরের ভেতর থেকেই আওয়াজটি আসছিল। মিলার মনে কৌতূহল জাগে এবং ওই ঘরের দরজায় হাত দিতেই যাবে, তখনই সেখানে লিয়া চলে আসে এবং তার হাত ধরে বসে। সে তাকে এই ঘরের দরজা খোলা থেকে আটকে নেয়। এরই মাঝে লিয়ার আবারও শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, যা দেখে মিলা তাকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সে তাকে কোনো মতে সেখানে বসিয়ে দেয় এবং তার ইনহেলার নেওয়ার জন্য সে তার রুমে চলে যায়। তার ঘরের বেড টেবিলের পাশে থাকা ইনহেলারটি নিয়ে সে যখনই বের হতে যাচ্ছিল, তখনই সামনের আয়নায় সে নিজের পেছনে এক ভয়ানক পচংকে দেখতে পায়
এই ভয়ানক দৃশ্য দেখে সে থমকে গিয়েছিল। কোনো মতে সাহস জুগিয়ে সে পিছে ঘুরে তাকায়, তবে দেখা যায় সেখানে তো কেউই নেই। সে মনে করে হয়তোবা তার মনের ভুল। একথা ভেবে সামনে তাকাতেই সে চমকে ওঠে, কেননা তার সামনে দাঁড়িয়ে ছিল ওই ভয়ানক পচং। সাথে সাথে লিয়ার ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। ফলে সে ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং ভয়ে চিৎকার করতে থাকে। সে সাহায্যের জন্য চিৎকার করছিল, তবে এই পুরো বাড়িতে তাকে সাহায্য করার জন্য তো কেউই ছিল না। এমন সময় সে পিছে ঘুরে দেখতে পায় পুরো ঘরটি ফাঁকা, সেখানে আর ওই পচং নেই। এরই মাঝে দরজাটিও আপনা আপনি খুলে যায়। মিলা ইতিমধ্যে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, যে কারণে সে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। সে এই বাড়িতে এখন এক মুহূর্ত থাকতেও ভীষণ ভয় পাচ্ছিল। সে বুঝতে পেরেছিল এই বাড়িটি কোনো সাধারণ বাড়ি নয়, এখানে রয়েছে ভয়ানক রহস্য। আরও বেশি ভয়ানক ব্যাপার হলো সেখানে এই মুহূর্তে সুলাশ্রীর লাশ ছিল না, অর্থাৎ সুলাশ্রীর লাশ যেখানে রেখে গিয়েছিল মিলা সেখানে এখন পুরোপুরি ফাঁকা ছিল। মিলার তো সেদিকে তাকাতেও ভয় লাগছিল, তাই তো সে দৌড়ে চলে যায় লিয়ার কাছে এবং তাকে ইনহেলার দিয়ে প্রথমে শান্ত করে, আর এরপর তাকে কাঁধে তুলে নিয়ে পালাতে আরম্ভ করে। সে বাড়ির বাইরে বেরিয়ে আসে এবং দ্রুত গাড়িতে গিয়ে বসে। সে মূলত লিয়াকে নিয়ে এখান থেকে পালাতে চাইছিল, তবে ওই শক্তি এত সহজে এটা হতেও দিবে না। সে কিছুতেই গাড়িটি স্টার্ট করতে পারছিল না। এরই মাঝে সে দেখতে পায় ওই পচং তার গাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। সে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল এবং দ্রুত গাড়িটি স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই পাশে দরজা বন্ধ হওয়ার শব্দে সে পাশে তাকায় এবং দেখতে পায় পাশের সিটে লিয়া নেই। লিয়াকে তো ওই শক্তি হাওয়ায় ভাসিয়ে রেখেছিল। ছোট্ট লিয়া মিলার কাছে সাহায্য চাইছিল, ফলে মিলা দ্রুত তাকে সাহায্য করার জন্য গাড়ি থেকে নামতেই দেখতে পায় ওই ভয়ানক শক্তি তাকে হাওয়ায় ভাসিয়ে বাড়ির ভেতরে নিয়ে গিয়েছে। মিলাও তার পিছু পিছু ছুটতে থাকে, তবে তার সামনেই ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। সে কোনো মতে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সে দেখতে পায় সামনে কোথাও লিয়া নেই। পুরোপুরিভাবে বাড়ির ভেতরে যেতেও তার ভীষণ ভয় লাগছিল, তবে লিয়াকে বাঁচাতে হলে তাকে ভয় পাওয়া যাবে না। তাই তো সে এবার সাহস করে ভেতরে প্রবেশ করে। সে বুঝতে পারছিল না যে এত বড় বাড়িতে সে লিয়াকে কোথায় খুঁজবে। তাই তো প্রথমেই সে চলে যায় লিয়ার দাদি অর্থাৎ সুলাশ্রীর ঘরে। যেহেতু তার লাশ গায়েব ছিল, তাই মিলার মনে হচ্ছিল হতে পারে ওই পচংই হলো সুলাশ্রী। সে ওই ঘরের ভেতরে লিয়াকে খুঁজছিল, এমন সময় বাতি নিভে যায়। পুরো ঘর অন্ধকার হয়ে গিয়েছিল। এরই মাঝে রোলিং চেয়ারটি আপনা আপনি দুলতে থাকে, যার ফলে মিলা আরো বেশি ঘাবড়ে যায়। তখনই আচমকা ওই ভয়ানক পচংটি তার সামনে এসে পড়ে। ফলে মিলা এবার এত বেশি ভয় পেয়ে যায় যে সে লিয়ার কথা না ভেবে ভয়ে চিৎকার করতে করতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। তবে নিচে নামতেই তার মনে পড়ে যায় লিয়ার কথা। সেই বাচ্চা মেয়েটিকে এইভাবে একা বিপদে ফেলে রেখে পালিয়ে যেতে পারবে না। তাই তো সে নিজের বিপদের কথা না ভেবে দৌড়ে আবারও উপরে চলে যায়। কিছুটা উপরে উঠতেই সে এক ভয়ানক গলার শব্দ শুনতে পায়। এই ভয়ঙ্কর শব্দটি ভেসে আসছিল লিয়ার ঘর থেকে। মিলা ভয়ে ভয়ে লিয়ার ঘরে প্রবেশ করে, যেখানে একটা স্থানে অন্ধকারের ভেতরে বসেছিল লিয়া। মুহূর্তের মধ্যেই দেখা যায় লিয়া তো পুরোপুরি ওই শয়তানির শক্তি দ্বারা পজেসড। আর এই ভয়ঙ্কর ব্যাপারটা বুঝতেই মিলা আরো বেশি ভয় পেয়ে যায়। লিয়ার ভেতরে থাকা ওই শক্তি মিলাকে বলে সে এই বাড়ির বাসিন্দা, এখন তার থাকার জন্য একটা উপযুক্ত শরীর লাগবে। একথা বলেই সে দেওয়ালে বেয়ে বেয়ে উপরের দিকে উঠতে থাকে, আর এরপর আচমকাই হামলা করে বসে মিলার উপর। মিলা ভয়ে সামনে থেকে সরে গেলে লিয়া গিয়ে পড়ে বিছানার উপর। সে তখনও পর্যন্ত ওই শয়তানের বশে ছিল। মিলা বুঝতে পারছিল না যে সে লিয়াকে বাঁচানোর জন্য কি করবে। তখনই আচমকা লিয়ার ভেতরে থাকা ওই শয়তানি শক্তি হাতের ইশারায় মিলার উপর আঘাত করতে থাকে। এর ফলে মিলার ভীষণ কষ্টও হচ্ছিল। তার শরীরের হাড়গুলো বেঁকে যাচ্ছিল, যেন তাকে পুরোপুরিভাবে কন্ট্রোল করছে ওই শক্তি। ওই শক্তি এখানে তাকে উপরে তুলে নিচে ফেলে দেয়, আর এরপর ভয়ানকভাবে তার দিকে এগোতে থাকে, যা দেখে মিলা এবার অনেক বেশি ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে কোনো মতে উঠে পালাতে আরম্ভ করে। তার পিছু করছিল লিয়ার ভেতরে থাকা ওই শয়তানি শক্তি। মিলা বুদ্ধি করে ঘরের দরজাটি বন্ধ করে দেয়, যার ফলে লিয়া এবং তার ভেতরে থাকা শয়তান ওই ঘরের ভেতরে আটকে পড়ে। সে ভেতর থেকেই গর্জন করছিল এবং দরজা খোলার চেষ্টা করছিল, তবে কিছুক্ষণ পরই সবকিছু শান্ত হয়ে যায়। মিলা দরজা ধরে দাঁড়িয়েছিল।
নিশ্চুপ পরিবেশ দেখে সে একটু অবাক হয়। তার মনে হচ্ছিল হতে পারে লিয়ার ভেতরে থাকা ওই শয়তান বেরিয়ে গিয়েছে। তাই তো সে এবার সাহস করে ঘরের দরজা খোলে এবং ভেতরে প্রবেশ করে। ভেতরে কোথাও লিয়াকে দেখা যাচ্ছিল না। এই অন্ধকার ঘরে সে ঠিকমতোভাবে দেখতেও পাচ্ছিল না। তার মনে পড়ে যায় ইনহেলার নেওয়ার সময় ড্রেসিং টেবিলের ড্রয়ারে সে টর্চ লাইট দেখেছিল, যেটা সে বের করে নেয় এবং আশেপাশে লিয়াকে খুঁজতে থাকে। এমন সময় পেছনে থাকা আলমারির দরজা আপনা আপনি খুলে যায়। তার মনে হচ্ছিল লিয়া হয়তো বা এই আলমারির ভেতরেই রয়েছে। তখনই তার পায়ের কাছে গড়িয়ে এসে পড়ে এক টুকরো কাপড়। কাপড়টি দেখে মনে হচ্ছিল এটা হয়তো বা কোনো কাফনের কাপড়ের টুকরো। সেই কাফনের কাপড় ধরে টানতে আরম্ভ করে। অন্ধকার আলমারির ভেতর থেকে কাপড়টি বাইরে আসছিল। হঠাৎ করেই সেটা আটকে যায়। মিলা সেটা জোর করে টান দিতেই আচমকা সেখান থেকে দুটো ভয়ানক হাত বের হয়ে আসে এবং কাপড় সহ মিলাকে ভেতরের দিকে টেনে নেয়। মিলা আলমারির ভেতরে গিয়ে পড়েছিল, যেখানে তার পাশেই ছিল ওই ভয়ানক পচং, যাকে দেখে মিলা ভয়ে চিৎকার করে ওঠে এবং দ্রুত সেখান থেকে পালাতে আরম্ভ করে। এভাবেই সিঁড়ি দিয়ে পালানোর সময় হঠাৎ করে পা পিছলে সে নিচে পড়ে যায়। তার ভীষণ কষ্ট হচ্ছিল। সামনেই ছিল টর্চ লাইটটি। সে সেটা তুলে নেওয়ার চেষ্টা করছিল, তবে হাতে নেওয়ার পর সে দেখতে পায় এটা ঠিকভাবে জ্বলছে না, জ্বলছে এবং নিভছে। আর এই জ্বলা নেভার মাঝেই দেখা যায় সামনে দাঁড়িয়ে আছে ওই ভয়ানক পচং। মিলার নিঃশ্বাস যেন গলায় আটকে গিয়েছিল। পায়ে ব্যথা পাওয়ার কারণে সে উঠতেও পারছিল না। সে ভয়ে কাঁদতে কাঁদতে পিছে সরতে থাকে। তবে কিছুক্ষণ পরই দেখা যায় সেখানে ওই পচংটি নেই, সেটা গায়েব হয়ে গিয়েছে। সে প্রথমে আশেপাশে ভালো করে দেখে নেয় যে ওই পচংটি আছে কিনা। আর যখন সে নিশ্চিত হয় যে ওই পচংটি আশেপাশে নেই, তখন সে সাহস করে উঠে দাঁড়ায় আর এরপর সামনে থাকা মেন দরজার কাছে যায়। তবে সেটি কিছুতেই খুলছিল না। সে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর এক পর্যায়ে হতাশ হয়ে পড়ে এবং নিচে বসে পড়ে। তখন ঘড়ির কাঁটায় বাজে রাত ৩টা। ৩টার ঘন্টির আওয়াজ শুনে মিলা চিৎকার করে কাঁদতে আরম্ভ করে। তার মনে হচ্ছিল সে হয়তো বা আর বেঁচে ফিরে যেতে পারবে না। এদিকে লিয়ারও তো কোনো খোঁজ নেই। সে চিৎকার করে লিয়ার নাম ধরে ডাকতে আরম্ভ করে। তখনই আচমকা কারোর পায়ের শব্দ শোনা যায়। মিলার মনে হয় লিয়া হয়তো বা আশেপাশে কোথাও আছে। তাই তো সে হাতে টর্চ নিয়ে আশপাশটা খুঁজতে আরম্ভ করে। সে লিয়াকে ডাকতে ডাকতে সামনের দিকে এগিয়ে যায়। এমন সময় ওই ঘরের সামনে সে চলে আসে, যে ঘরের ভেতরে একবার লিয়া তাকে যাওয়া থেকে আটকে ছিল। আমরা দেখতে পাই তার পেছনে থাকা ওই ঘরের দরজাটি আপনা আপনি খুলে যায়। মিলার মনে হচ্ছিল লিয়াই হয়তো বা এই ঘরের দরজা খুলেছে, সেখানে হয়তো বা লিয়া আছে। এই আশা নিয়ে সে ভেতরের দিকে চলে যায়। এই ঘরটি কিছুটা সিক্রেট রুমের মতো ছিল। সেখানে একটা আয়না ছিল, সেই সাথে ছিল একটা বাক্স। মিলা ওই বাক্সটি খোলে। এর ভেতরে বেশ কিছু জিনিসপত্র ছিল, তবে এই সকল স্বাভাবিক বিষয়বস্তুর মধ্যে অস্বাভাবিক ছিল মিলার ছবি। সেখানে মিলার অসংখ্য ছবি ছিল, যেন অনেক দিন ধরে কেউ একজন মিলার দিকে নজর রেখেছিল। সেই সাথে সেখানে দুটো ভয়ানক পচঙের ছবিও ছিল। এই সব কিছু দেখে মিলার আর বুঝতে বাকি থাকে না এখানে পরিকল্পনা করেই তাকে আনা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই পরিকল্পনার পেছনে কে আছে আর কি বা তার উদ্দেশ্য। সে এটা নিয়ে ভাবছিল, তখনই তার সামনে এসে দাঁড়ায় রাদিত। রাদিতকে দেখে মিলা তাকে প্রশ্ন করে সে কে, সে মিলার কাছে কি চায়। তখনই লিয়া সেখানে চলে আসে, যে কিনা এখন একদমই স্বাভাবিকভাবে হাঁটছিল। তার দিকে তাকিয়ে ভয়ানকভাবে হাসতে থাকে রাদিত, যেন এই সব কিছু রাদিত এবং লিয়ার পরিকল্পনা। মিলা কোনো কিছুই বুঝতে পারছিল না যে বাচ্চা মেয়েটিকে বাঁচানোর জন্য সে এতক্ষণ যাবৎ লড়াই করেছে, সেই কি তাহলে আসল কালপ্রিট। এরই মাঝে হ্যারিকেন হাতে সেখানে চলে আসে সুলাস্ত্রী। এটা আসলে অতীতের দৃশ্য ছিল, যা মিলা নিজ চোখে দেখতে পাচ্ছিল। সুলাস্ত্রী এখানে ওই ঘর থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে বেয়ে যায় উপরের তলায়। তার পিস পিস মিলাও যাচ্ছিল, কেননা তাকে সুলাস্ত্রী দেখতে পাচ্ছিল না। মিলা বুঝতে পেরেছিল সে অতীতের দৃশ্য দেখছে। সুলাস্ত্রী তখন বেঁচে ছিল এবং তার হাজবেন্ড ছিল অসুস্থ। সে চলে আসে তার হাজবেন্ড সুতৃষ্ণার ঘরে, যেখানে আরও একজন মেয়ে দাঁড়িয়েছিল, যাকে সুলাস্ত্রী খুব অদ্ভুতভাবে লিয়া নামে ডাকছিল। সুলাস্ত্রী এখানে সুতৃষ্ণার পালস চেক করে এবং লিয়াকে জানায় যে সে মারা গিয়েছে।
তাদেরকে দ্রুত একটা পারফেক্ট শরীর খুঁজতে হবে, যাতে করে সুতৃষ্ণার আত্মাকে তার শরীরে দেওয়া যায়। তাদের হাতে বেশি সময় নেই। 3 দিনের মধ্যে এটা না করা গেলে সুতৃষ্ণাকে তারা সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। এই কথা সে লিয়াকে বলছিল। আর এটা বলতে বলতেই সে আচমকা মিলাকে যেন দেখে ফেলে এবং তার দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে। মিলা ফিরে আসে বর্তমান সময়ে। রাদিত তাকে বলে সে সবটুকু তো বুঝতেই পেরেছে নিশ্চয়। তার স্ত্রী সুলাস্ত্রী তার জন্য রাদিত নামক একজন অল্প বয়সী যুবকের শরীর খুঁজে বের করেছিল, যার ফলে সে এখন অমর হয়ে গিয়েছে। এবার পালা তার স্ত্রীকে একটা সুন্দর শরীরে দেওয়া, যে কারণে তারা বেছে নিয়েছে মিলাকে। মিলা এই কথা শুনে কাঁদতে আরম্ভ করে এবং রিকোয়েস্ট করতে থাকে এমনটি তার সাথে না করতে। সে বাঁচতে চায়। এই কথা বলে সে সেখান থেকে দৌড়ে পালাতে আরম্ভ করে। সে দরজার কাছে তো পৌঁছে যায়, তবে সেটা কিছুতেই খুলছিল না। সে সেখানেই কাঁদতে থাকে এবং দরজাটি খোলার চেষ্টা করতে থাকে, সেই সাথে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তখনই সেখানে চলে আসে লিয়া, সেই সাথে রাদিতের শরীরে থাকা সুতৃষ্ণা। সুতৃষ্ণা এখানে মিলাকে উদ্দেশ্য করে বলে যে সময় চলে এসেছে, এখনই তার শরীরে প্রবেশ করবে সুলাস্ত্রী। মিলা কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে তাকেই কেন বেছে নেওয়া হয়েছে। সুতৃষ্ণা বলে এটাই হওয়ার ছিল। মিলা কিছুতেই হার মানতে চাইছিল না। সে এইভাবে নিজের জীবন দিতে চাইছিল না। তাই তো সে এবার সেখান থেকেও পালাতে আরম্ভ করে। দরজা খুলতে না পেরে সে উপরে দৌড়ে উঠে যায় এবং একটা স্টোর রুমে গিয়ে লুকিয়ে পড়ে। সুতৃষ্ণা এবং লিয়া সেদিকে এগোচ্ছিল। ওই সময় মিলা লক্ষ্য করে উপরে একটা দরজা আছে, অর্থাৎ অ্যাটিকের মতো। তাই সে পাশে থাকা মই নিয়ে তার সাহায্যে উপরে উঠে যায়। তবে উপরে উঠতেই ভেতর থেকে আরও কেউ যেন দরজাটি ধাক্কাতে থাকে। সে কোনো মতে দরজাটি আটকে দেয়, তবে এরপরও ওই দরজাটি ভেঙে ফেলার চেষ্টা করছিল নিচে থেকে কেউ একজন। এদিকে মিলাও সেখান থেকে পালানোর রাস্তা খুঁজতে থাকে। সে একটা কাচের জানালা খুঁজে পায় ঠিকই, তবে সেটা ভাঙার জন্য হাতের কাছে কিছুই ছিল না। এদিকে ওই দরজাটিও ততক্ষণে খুলে ফেলেছিল সুতৃষ্ণা। ফলে আর কোনো উপায় না পেয়ে মিলা লাফ দিয়ে পড়ে ওই জানালা দিয়ে। সে সোজা নিচে গিয়ে পড়েছিল। সুতৃষ্ণা তাকে দেখতে পায় যে কিনা নিচে পড়ে আছে। এদিকে বাইরে তখন অঝোরে বৃষ্টি হচ্ছিল। এরই মাঝে জ্ঞান ফিরে আসে মিলার। এত উপর থেকে পড়ার কারণে তার ভীষণ কষ্ট হচ্ছিল, তবুও সে কোনো মতে নিজেকে সামলে নেয় এবং হার না মেনে আবারও পালাতে আরম্ভ করে। সে চিৎকার করতে করতে দ্রুত ওই বাড়ি থেকে বেরিয়ে আসে। গেট পার হয়ে বের হতেই আচমকা তাকে কেউ আঘাত করে অজ্ঞান করে ফেলে। বৃষ্টি থেমে গিয়েছিল, চারিদিক হয়ে পড়েছিল নিশ্চুপ। আমরা দেখতে পাই ওই বাড়ির বেসমেন্টে কালো জাদুর সব জিনিসপত্র রাখা হয়েছে। সেই সাথে রয়েছে 2টি বডি, একটা ছিল মিলার, অন্যটি ছিল সুলাস্ত্রীর। তাদের দুজনকে পাশাপাশি শুয়ে রাখা হয়েছিল এবং রাদিত নামক ওই লোকের শরীরে থাকা সুলাস্ত্রীর হাজবেন্ড অর্থাৎ সুতৃষ্ণা তাদের উপর কালো জাদু করছিল। পাশে দাঁড়িয়ে ছিল বাচ্চা মেয়েটির বডিতে থাকা তাদের মেয়ে লিয়া। আশেপাশে অসংখ্য মোমবাতি ছিল। আত্মার ট্রান্সফারের এই রিচুয়ালের এক পর্যায়ে আশেপাশের সব মোমবাতিগুলো নিভে যায়। লাইটটা ফ্লিকার করতে আরম্ভ করে। আচমকা মিলা চোখ মেলে তাকায়। তবে এই শরীরে তো এখন আর মিলা নয়, বরং ছিল সুলাস্ত্রী, যে কিনা উঠে বসে এবং সে এই অল্প বয়সী সুন্দরী মেয়ের শরীরে নিজেকে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। তার হাজবেন্ড সুতৃষ্ণাও তার দিকে তাকিয়েছিল। সুলাস্ত্রী চলে আসে তার পুরনো বৃদ্ধ শরীরের কাছে এবং সেটা স্পর্শ করে দেখতে থাকে। তারা এই রিচুয়ালের মাধ্যমে নিজেদের উদ্দেশ্যে সফল হয়েছিল। তারা 3 জনই নতুন নতুন শরীরের সাথে বাঁচতে শুরু করেছিল। বৃদ্ধ শরীর ত্যাগ করার পর এখন অল্প বয়সী এই শরীরে তারা লম্বা সময় পর্যন্ত বাঁচতে পারবে। আর এরপর রিচুয়াল তো জানাই আছে, রিচুয়াল করে তারা নিশ্চয়ই আবারও শরীর পরিবর্তন করে নিবে। এভাবেই অমরত্বের পথ তারা বেছে নিয়েছিল। তবে প্রশ্ন হলো মিলার কি হবে? তার আত্মা এখন কোথায়? এখানে মিলার শরীরে থাকা সুলাস্ত্রী তার পুরনো শরীরটিকে ঢেকে দেয়। সাথে সাথে তার ভেতরে চলে আসে মিলার আত্মা, অর্থাৎ এখন সুলাস্ত্রীর শরীরে ছিল মিলার আত্মা, যে এখন একটা কবরের ভেতরে ছিল। বৃদ্ধ নির্জীব শরীরে সে নড়াচড়া করতে পারছিল না। আর এই কবরেই তাকে দাফন করে দিচ্ছিল রাদিতের শরীরে থাকা সুলাস্ত্রীর হাজবেন্ড সুতৃষ্ণা। অসহায়ের মতো সেই সব কিছু তাকিয়ে তাকিয়ে দেখছিল। এছাড়া তার আর কোনো কিছু করার উপায়ও ছিল না।
এখন পরদিনকার দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে দেওয়ালে এখন পুরনো শরীরের পাশাপাশি নতুন সুলাস্ত্রী, সুতৃষ্ণা এবং লিয়ার ছবি ছিল। সেই সাথে ওই মিউজিক প্লেয়ারটিতে বাজছিল পুরনো দিনের ওই গানটি। পুরো পরিবার একসাথে বসে খাবার খাচ্ছিল, যেখানে বাচ্চার ভেতরে থাকা লিয়ার আত্মা তার বাবা মা অর্থাৎ সুতৃষ্ণা এবং সুলাস্ত্রীকে বলে তার আর এই বাচ্চার বডি ভালো লাগছে না, সে একজন যুবতী মেয়ের শরীরে যেতে চায়, যেমনটি সুলাস্ত্রী নিজের জন্য খুঁজে বের করেছে। এই কথা শুনে সুলাস্ত্রী খুবই রহস্যজনকভাবে সুতৃষ্ণার দিকে তাকায় এবং বলে তারা এই ব্যাপারে অলরেডি পরিকল্পনা করে রেখেছে, খুব শীঘ্রই আত্মা বদলের সময় চলে আসবে। একথা বলতেই দরজায় নক হয়। লিয়া গিয়ে দরজা খোলে। দরজায় দাঁড়িয়ে ছিল মিলার কলিগ ইন্দা। গত রাতের পর থেকে মিলাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আর যেহেতু লাস্ট টাইম মিলার এখানেই আসার কথা ছিল, তাই সিস্টার ইন্দা এসেছিল মিলার খোঁজে। তাকে হসপিটাল থেকে পাঠানো হয়েছিল। মূলত তাকে পাঠানো হয়েছিল বডি ট্রান্সফারের জন্য, আর তার শরীর লিয়ার পছন্দও হয়ে যায়। ফলে তাদের মুখে ফুটে ওঠে এক ভয়ানক হাসি। আমরা বুঝতে পারি সিস্টার ইন্দার সাথে ওই সব কিছু ঘটতে চলেছে যা গত রাতে মিলার সাথে ঘটেছিল। তার শরীরে এবার লিয়া প্রবেশ করতে চলেছে। আর এই ভয়ানক টুইস্টের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।